আসসালামু আলাইকুম। সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের মাধ্যমে আমরা যে আশার আলো দেখেছিলাম তা কি নিভে যেতে বসেছে? কেন এই ব্যাংক নিয়ে এক অনিশ্চয়তা? গ্রাহকরা তাদের কষ্টের টাকা কবে ফেরত পাবেন, নাকি পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে? আজ আমি বিস্তারিতভাবে এই পুরো সংকটটি আপনাদের সামনে তুলে ধরব। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি এর আগে কখনই কল্পনাও করেন নাই। তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সংকটের গভীরতা বুঝতে চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদের কথা শুনুন। তিনি একজন ব্যবসায়ী। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩টি শাখায় তার ৩ কোটি টাকারও বেশি আমানত রয়েছে। কিন্তু গত ১.৫ বছরে তিনি মাত্র ৭ লক্ষ টাকা তুলতে পেরেছেন। ভেবে দেখুন, ৩ কোটির উপরে টাকা থেকেও তিনি আজ নিঃস্ব প্রায়। তিনি বিবিসি বাংলাকে আক্ষেপ করে বলেছেন, ৫ই অগাস্টের পর সরকার পরিবর্তন হল, নতুন উপদেষ্টা আসলেন, নতুন গভর্নর আসলেন, সবার কাছেই তিনি ধর্ণা দিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এটি কেবল একজনের গল্প নয়। আজ চট্টগ্রাম, রাজশাহী সহ সারা দেশে আমানতকারীরা রাস্তায় নেমে এসেছেন। এমনকি চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদের মতো বাণিজ্যিক এলাকায় অষ্টিষ্ট হয়ে গ্রাহকরা ব্যাংকের শাখায় তালা পর্যন্ত ঝুলিয়ে দিচ্ছেন। কিন্তু সমাধান কোথায়? আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমাদের দেশের শরিয়াভিত্তিক ব্যাংকগুলো বড় আকারের খেলাপি ঋণের কারণে প্রচণ্ড সংকটে পড়ে। এই সংকট সামাল দিতে রাষ্ট্রীয় উদ্যোগে ৫টি রুগ্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এসআইবিএল একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ২০২৫ সালের ডিসেম্বরে যখন এই উদ্যোগ নেওয়া হয়, তখন এই ব্যাংকগুলোর ঋণের অবস্থা ছিল ভয়াবহ। প্রায় ১,৯৬,০০০ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি ঋণের হার ছিল ৪৮% থেকে ৯৭% পর্যন্ত। অর্থাৎ ব্যাংকগুলো প্রায় পুরোপুরি দেউলিয়া হওয়ার পথে ছিল। আমানতকারীদের রক্ষার উদ্দেশ্যে নেওয়া এই অপারেশন ছিল বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় পদক্ষেপ। ৪০,০০০ কোটি টাকার অনুমোদিত মূলধন নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এর আসলে পরিস্থিতি কী? বাস্তব চিত্র বলছে, পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হয়নি। বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী এই প্রক্রিয়া নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলছেন, একীভূতকরণের এই উদ্যোগ শুরু থেকেই ভুল পথে হেঁটেছে। মার্জার বা একীভূতকরণ সবসময় একটি স্বেচ্ছামূলক প্রক্রিয়া হওয়া উচিত, কিন্তু এখানে ব্যাংকগুলোকে অনেকটা জোর করে এক করা হয়েছে। ড. চৌধুরীর মতে, সবগুলো খারাপ ব্যাংককে একসাথে মার্জ করলে ফলাফল তো জিরোই থাকবে। এটি কোনো জাদুকরী সমাধান নয়। এর সাথে যোগ হয়েছে ব্যাংকগুলোর ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ম্যানেজমেন্ট পদ্ধতি এবং কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব। বিআইবিএমের প্রফেসর ড. আহসান হাবিবও একই সুরে কথা বলছেন। তিনি প্রশ্ন তুলেছেন, একটি ব্যাংকের ৯০% খেলাপি ঋণ আর অন্যটির ৪০%। এই অসম বোঝা যখন একীভূত করা হয়, তখন তুলনামূলক ভালো ব্যাংকটি কেন অন্যের দায়ভার মিটে যাবে? এই সমন্বয়হীনতাই আজ পুরো উদ্যোগটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল সম্প্রতি পাশ হওয়া ব্যাংক রেজলিউশন আইন ২০২৬। এই আইনের একটি বিশেষ ধারা ১৮ ক নিয়ে এখন তোলপাড় চলছে। অভিযোগ উঠেছে, এই ধারার মাধ্যমে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎকারী সাবেক মালিকদেরও আবারও মালিকানায় ফেরার পথ তৈরি করে দেওয়া হয়েছে। ব্যাংক মালিকদের সংগঠন বিএবি জড়োরভাবে উদ্বেগ প্রকাশ করে বলেছে, যারা ব্যাংক লুট করেছেন তারা যদি আইনি ফাঁকফোকর দিয়ে আবার ফিরে আসেন, তবে ব্যাংকিং খাতে সুশাসন ফেরানো অসম্ভব হয়ে পড়বে। যদিও বর্তমান গভর্নর আশ্বস্ত করেছেন যে এটি হবে না, কিন্তু আইনি ম্যারপ্যাচের কারণে মানুষের মনে সংশয় থেকেই যাচ্ছে। একীভূত হওয়ার মাত্র ৫ মাসের মাথায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বা এসআইবিএল এই সম্মিলিত কাঠামো থেকে বেরিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে। তারা এখন আবার স্বতন্ত্র শরিয়া ব্যাংক হিসেবে কাজ করতে চায়। এটি একটি পরিষ্কার সংকেত যে সম্মিলিত ইসলামী ব্যাংকের ভেতরের অবস্থা মোটেও স্থিতিশীল নয়। যখন পার্টনার ব্যাংকগুলোই অনাস্থা দেখায়, তখন সাধারণ আমানতকারী হিসেবে আপনি কোথায় যাবেন?
প্রফেসর আহসান হাবিব বলছেন, ব্যাংক যদি কমার্শিয়ালি ফেইল করে তার দায় হয়তো গ্রাহকের থাকে, কিন্তু যখন বিশাল আর্থিক ক্রাইম হয় তখন তার দায় রাষ্ট্রকেই নিতে হবে, কারণ অপরাধ ঠেকানোর দায়িত্ব সাধারণ মানুষের নয়। বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এখন পর্যন্ত এই ব্যাংকের উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি, এমনকি কোনো দেশি বা বিদেশি বিনিয়োগকারীও এখানে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে না, অর্থাৎ ব্যাংকটি এখনও বড় ধরনের মূলধন সংকটে রয়েছে। তাহলে প্রশ্ন থেকে যায়, আপনার জমানো টাকা কবে পাবেন? বাংলাদেশ ব্যাংক বলছে তারা চেষ্টা করছে, কিন্তু মাঠ পর্যায়ের চিত্র বলছে গ্রাহকদের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম শেষে একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব, যা আপনি এর আগে কখনই শোনেননি। এই যে 5টি ব্যাংক একীভূত করা হলো, এর নেপথ্যে কেবল ব্যাংক বাঁচানোর চেষ্টা নয়, বরং কিছু বড় কর্পোরেট গ্রুপকে আইনি সুরক্ষা দেওয়ার একটা গোপন প্রক্রিয়া কাজ করছে বলে সংশ্লিষ্ট মহলে গুঞ্জন আছে। সবচেয়ে বড় সত্যিটি হল, বর্তমান আইনে ব্যাংক একীভূত হলেও যদি সম্পদ রিকভারি না হয়, তবে সরকার আমানতকারীদের শতভাগ টাকা ফেরতের কোনো লিগ্যাল গ্যারান্টি বা নিশ্চয়তা এখনও কাগজে কলমে পরিষ্কার করেনি। অর্থাৎ সম্পদ উদ্ধার না হওয়া পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে, এবং এই প্রক্রিয়াটি 5 থেকে 10 বছর পর্যন্ত দীর্ঘ হতে পারে। আমানতকারীদের জন্য আমার পরামর্শ হল, নথি গুছিয়ে রাখুন এবং ব্যাংকিং সেক্টরের এই অস্থির সময়ে ধৈর্য হারাবেন না। সরকারের ওপর চাপ বজায় রাখা ছাড়া এই মুহূর্তে বড় কোনো বিকল্প নেই। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনার টাকা কি কোনো ব্যাংকে আটকে আছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সচেতন করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।